নমস্কার, সিবিসি টপারে তোমাকে স্বাগত জানাই। তোমাদের আজকে সেমিস্টার 3-র বায়োলজিক্যাল সায়েন্স তথা বায়োলজি পরীক্ষা ছিল। তোমাদের প্রত্যেকের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের প্রশ্নপত্র কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের এই ভিডিওতে আমরা তোমরা যে পরীক্ষা দিয়েছো সেই প্রশ্নের উত্তর কী হবে সেই নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, ট্যাপেটাম দেখা যায় অপশন এ পরাগধানের প্রাচীরে, অপশন বি ডিম্বাশয়ের প্রাচীরে, অপশন সি স্ত্রী গ্যামেটোফাইটে, অপশন ডি পুং গ্যামেটোফাইটে। তো সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে অপশন এ পরাগধানীর প্রাচীরে। এবং এটা নিয়ে আমরা ক্লাসেও আলোচনা করেছিলাম এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল, সেটাও আমরা আগের ক্লাসগুলোতে যে সাজেশনের ক্লাস সেখানে আলোচনা করেছিলাম। পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে, পেঁপের ক্ষেত্রে ফুল অপশন এ অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি দুটোই নিরুদ্ধ করে, অপশন বি অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি কোনোটি নিরুদ্ধ করে না, অপশন সি অটোগ্যামিকে নিরুদ্ধ করে কিন্তু গেইটোনোগ্যামিকে নয়, অপশন ডি গেইটোনোগ্যামিকে নিরুদ্ধ করে কিন্তু অটোগ্যামিকে নয়। তো একটা জিনিস বারবার খেয়াল রাখবে, সেটা হচ্ছে পেঁপের ফুল যখন বলেছে তাহলে পেঁপে গাছটা কী রকমের হয়, একলিঙ্গ না উভলিঙ্গ? তো আমরা জানি পেঁপে গাছ হচ্ছে উভলিঙ্গ নয় একলিঙ্গ। কেন? আমরা কিছু পেঁপে গাছের দেখি যে তাদের ফুল হলেও কিন্তু ফল হয় না, অর্থাৎ তারা হচ্ছে পুরুষ গাছ। তো যেহেতু তারা একলিঙ্গ তাহলে তাদের অটোগ্যামি গেইটোনোগ্যামি কোনোটাই হবে না। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট 3-এর দাগের প্রশ্নে আসি। 3-এর দাগের প্রশ্ন হচ্ছে যে, পরাগরেণু প্রখর তাপমাত্রা এবং খরা প্রতিরোধে সক্ষম কারণ পরাগরেণুর এক্সাইনে থাকে অপশন এ কিউটিন, অপশন বি স্পোরোপোলেনিন, অপশন সি সুবেরিন, অপশন ডি ক্যালোজ। সঠিক উত্তর হবে অপশন বি স্পোরোপোলেনিন, যার জন্য পোলেন গ্রেন তোমার সহজে নষ্ট হয় না। নেক্সট 4-এর দাগের যে প্রশ্ন সেটাতে আসি। 4-এর দাগের প্রশ্নটা হচ্ছে যে, প্রদত্ত চিত্র অনুযায়ী এক্স ওয়াই জেডকে শনাক্ত করতে হবে। অত্যন্ত সোজা একটি প্রশ্ন, যেখানে এক্স হচ্ছে সহকারী কোষ, ওয়াই হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস এবং জেড হচ্ছে তোমার প্রতিবাদ কোষ। এবং প্লয়েডি লেভেল যদি দেখা হয়, সহকারী কোষ হলে অলওয়েজ হ্যাপ্লয়েড, নির্ণীত নিউক্লিয়াস অলওয়েজ ডিপ্লয়েড এবং প্রতিবাদ কোষ অলওয়েজ হ্যাপ্লয়েড। তাহলে এবার অপশনগুলো দেখি। অপশন এতে হচ্ছে না, অপশন বি হচ্ছে না, অপশন ডি হচ্ছে সঠিক। এক্স হচ্ছে সহকারী কোষ, ওয়াই হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস এবং জেড হচ্ছে প্রতিবাদ কোষ। নেক্সট প্রশ্নে আমরা চলে আসি। 5-এর দাগের প্রশ্ন, বাইপরাগী ফুলকে পতঙ্গ পরাগী ফুলের থেকে আলাদা করা যায় নিচের কোন বৈশিষ্ট্যের সাহায্যে? অপশন এ উজ্জ্বল বর্ণের পাপড়ি ও বড় পরাগরেণু, অপশন বি বর্ণহীন পাপড়ি ও হালকা পরাগরেণু, অপশন সি ক্ষুদ্রাকৃতির পাপড়ি ও হালকা রোমশ পরাগরেণু, অপশন ডি ক্ষুদ্রাকৃতির পাপড়ি ও ভারী পরাগরেণু। তো দেখো, বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে অপশন সি। 6 দাগের প্রশ্ন বলেছে, নিচের বক্তব্য দুটির মধ্যে নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি বা অ্যাসারশন, অন্যটি কারণ। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তো বিবৃতি বলছে কি যে তোমার কিছু ফল বীজহীন হয় এবং এই ফলের চাহিদা ক্রমবর্ধমান, কারণ বলছে এই ফলগুলি নিষেক ছাড়াই উৎপন্ন হয়। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট 7-এর প্রশ্নে আসি। 7 দাগের প্রশ্ন বলেছে, একজন দম্পতি তাদের হবু সন্তানের লিঙ্গ জানতে আগ্রহী। ডাক্তারবাবু অস্বীকৃত হলেন এবং তাদের জানালেন যে এটা বেআইনি। যদি ডাক্তারবাবু ওনাদের ভ্রূণের লিঙ্গ বলে দিতে চাইতেন তাহলে কোন পদ্ধতি অবলম্বন করতেন? অপশন এ আইভিএফ, অপশন বি অ্যামনিওসেন্টেসিস, অপশন সি এআরটি, অপশন ডি আইইউডি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যামনিওসেন্টেসিস। বাকি যেগুলো রয়েছে, আইভিএফ হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে তোমার সন্তান উৎপাদন করা যায়, এআরটি এবং আইইউডি এগুলো তো আমরা জানি জননগত স্বাস্থ্যে অলরেডি পড়েছি। নেক্সট 8-এর দাগের প্রশ্ন, অত্যন্ত সোজা একটি প্রশ্ন, সেটা হচ্ছে ড্যাশ একটি যৌন রোগ নয়? অপশন এ হেপাটাইটিস বি, অপশন বি ম্যালেরিয়া, অপশন সি ট্রাইকোমোনিয়াসিস, অপশন ডি সিফিলিস। সঠিক উত্তর হবে অপশন বি ম্যালেরিয়া। নেক্সট 9-এর দাগের প্রশ্নে আসি। নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি এবং অন্যটি কারণ। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। বিবৃতি বলছে জননগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত।
একদম সঠিক। কারণ বলছে জননগত স্বাস্থ্য আচরণগত স্বাস্থ্যকেও বোঝায়। তো অবশ্যই জননগত স্বাস্থ্য আচরণগত স্বাস্থ্যকেও বোঝায়, কিন্তু এর কারণ কি সেটা, বিবৃতি এর কারণ কি সেটা একদমই নয়। সেই জন্য সঠিক উত্তর হবে অপশন বি, এ ও আর উভয় সঠিক, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। 10 দাগের প্রশ্নে আসি। 10 দাগের প্রশ্নে দেখো একটা ফিডব্যাক নিয়ন্ত্রণ দিয়েছে, যেখানে হাইপোথ্যালামাস থেকে কি খরিত হয় অগ্রপিটুইটারিকে নিয়ন্ত্রণ করে, সেটা থেকে আবার অর্থাৎ এখানে 1 2 3, এখানে তোমাকে 1 2 3 4 সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো অপশন কোনটা সঠিক উত্তর হবে দেখো, তোমরা ভালো করে দেখলে দেখতে হবে অপশন ডি হবে সঠিক, যেখানে 1 নাম্বার জিএনআরএইচ হচ্ছে হাইপোথ্যালামাস থেকে আসছে, যেটা এফএসএইচ সার্টোলি কোষকে তোমার সাহায্য করছে, এবং যেটা টেস্টোস্টেরন সেটা স্পারমাটোজেনেসিসে সাহায্য করছে, ঠিক আছে। আর ইনহিবিন সেটা পুনরায় আবার বাধা দিচ্ছে। নেক্সট প্রশ্নে আসি। 11 দাগের প্রশ্ন, রজচক্রের সময় পর্যায়ক্রমিক সঠিক ক্রমটি চিহ্নিত করো। অর্থাৎ এখানে তোমাকে যেভাবে রজচক্রের দশাগুলো হয়, অর্থাৎ প্রথম দশা হচ্ছে রজস্রাবীয় দশা, তারপরে দশা হচ্ছে ফলিকিউলার দশা, তারপরে দশা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ দশা, তারপরে হচ্ছে লিউটিয়াল দশা। তো এই ক্ষেত্রে সেই ক্রমটা বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন সি, রজস্রাবীয় দশা, তারপর ডিম্বথলি বা ফলিকিউলার দশা, তারপর ডিম্বাণু নিঃসরণ দশা বা ওভিউলেশন দশা, এবং শেষে হচ্ছে লিউটিয়াল দশা। 12 দাগের প্রশ্নে চলে আসি। 12 দাগের প্রশ্ন বলেছে নিচের বাক্য দুটি সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তো স্তন গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ প্রক্রিয়া হলো ল্যাকটেশন, অবশ্যই সঠিক। আর অক্সিটোসিন হরমোনের সাহায্যে ল্যাকটেশন ঘটে, এটাও সঠিক। অপশন এ হয়ে যাবে সঠিক, উভয়ই সত্য। এখানে অনেকে ভাবছো যে অক্সিটোসিন না হয়ে প্রোল্যাকটিন হলে সত্য হতো। দেখো, প্রোল্যাকটিন হচ্ছে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, কিন্তু দুগ্ধ ক্ষরণে সাহায্য করে অক্সিটোসিনই। 13 দাগের প্রশ্নে আসি। ওভিউলেশনের পর ডিম্বাশয়ে উৎপন্ন ড্যাশ অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিরূপে কাজ করে, ড্যাশ হরমোন ক্ষরণ করে। তো দেখো, ওভিউলেশনের পর ডিম্বাশয়ে উৎপন্ন ড্যাশ, ডিম্বাশয়ে কি উৎপন্ন হচ্ছে, ওভিউলেশনের পরে যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা কি বলবো, এবং যেটা অস্থায়ী এবং যা অন্তঃক্ষরা গ্রন্থিরূপে কাজ করে, ড্যাশ হরমোন ক্ষরণ করে। এখানে অপশনগুলো ভালো করে দেখো, তার জলদিবাজি করে অপশন এ দাগিয়ে দেবে না। দেখো, এখানে ওভিউলেশনের পরে সেটা কিন্তু আর গ্রাফিয়ান ফলিকল থাকছে না, সেটা হচ্ছে কি, সেটা ডিম্বাশয়ে যখনই ওভিউলেশন হয়ে যাচ্ছে সেটা কিসে পরিণত হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি পরিণত হয়ে যাচ্ছে কর্পাস লুটিয়ামে, এবং যেটা কি হরমোন ক্ষরণ করে, প্রোজেস্টেরন। সঠিক উত্তর হবে অপশন ডি, কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন। নেক্সট প্রশ্নে আমরা চলে আসি। 14 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে যে স্তর থেকে জনন কোষ উৎপন্ন হয়, জনন কোষ উৎপন্ন হয় সেটা কোন কোষ? অপশন এ স্তম্ভাকার আবরণী কলা, অপশন বি দানাদার আবরণী কলা, অপশন সি প্রজনন আবরণী কলা, অপশন ডি গ্রন্থিময় আবরণী কলা। তো অবশ্যই খেয়াল রাখবে, জনন কোষ উৎপন্ন হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম থেকে, তো জার্মিনাল এপিথেলিয়ামের বাংলায় হচ্ছে প্রজনন আবরণী কলা, অপশন সি হবে সঠিক। বেশ, 15 দাগের প্রশ্নে আসি। সেটা হচ্ছে স্তম্ভ মেলাতে হবে। তো দেখো, এখানে স্তম্ভ যদি মেলাও, আমি মেলানোটা দেখিয়ে নিচ্ছি, তোমরা অপশন যেটা সঠিক সেটা করবে, করেছো আশা করি। তো দেখো, স্তম্ভ যদি মেলাই, সার্টোলি কোষ এটা কিসে সাহায্য করে? সার্টোলি কোষ স্পার্মিওজেনেসিসে সাহায্য করে, কারণ সার্টোলি কোষ থেকে পুষ্টি নিয়ে স্পার্ম ম্যাচিওর হয়। জোনা পেলুসিডা এটা হচ্ছে ডিম্বাণু স্তর। অমরা বা প্লাসেন্টা হচ্ছে, তার থেকে নিঃসৃত হরমোন হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। আর ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম এটা হচ্ছে এখানে রোপণ হয়, ইমপ্ল্যান্টেশন। তো আশা করি তোমরা এটা মিলিয়েছো এবং সেই অনুযায়ী উত্তর করেছো। নেক্সট এই অনুযায়ী তাহলে অপশন সি হচ্ছে সঠিক। বেশ, 16 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স স্মল এক্স, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল জেড স্মল জেড, এখান থেকে কত রকমের গ্যামেট তৈরি হবে? তাহলে দেখো, এখান থেকে অ্যাকচুয়ালি ফর্মুলা আমরা কী জানি, যে যখন ক্যাপিটাল স্মল অল্টারনেটলি থাকবে তাহলে 2^3, তাহলে 2^3 হলে এখানে 8 হয়ে যাবে, অপশন বি হবে সঠিক। নেক্সট প্রশ্নে আসি। 17 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, সেখান থেকে ক্রস করছি স্মল এ স্মল বি, তাহলে জীবগুলির অনুপাত কী হবে? তো দেখো, অ্যাকচুয়ালি এখানে ভালো করে লক্ষ্য করলে এটা কি ক্রস দিয়েছে, এটা অ্যাকচুয়ালি F1 এর সাথে ক্রস দিয়েছে প্রচ্ছন্ন, মানে ব্যাক ক্রস। তাহলে ব্যাক ক্রসের অনুপাত চোখ বুঝে হয় 1:1:1:1, অর্থাৎ
1:1:1:1 অপশন বি হয়ে যাবে সঠিক। আমরা এখানে ক্রস করতেই হবে না, কারণ এখানে এটা অ্যাকচুয়ালি দিয়েছি কি, এটা দিয়েছে ব্যাক ক্রস, তাহলে ব্যাক ক্রসের অনুপাত সর্বদা কি হয়, সর্বদা 1:1:1:1 হয়। এখানে দ্বিসংখ্যক রয়েছে, সুতরাং 4টে 1 হবে। নেক্সট 18 দাগের প্রশ্নে আসি। এখানেও স্তম্ভ মেলাতে হবে। তো দেখো স্তম্ভ মেলানোতে এখানে অত্যন্ত সোজা একটি প্রশ্ন, সেই ক্রোমোজোমের আকার অনুযায়ী দিয়েছে। তাহলে টেলোসেন্ট্রিক সেটা হবে আই, অ্যাক্রোসেন্ট্রিক এটা হয়ে যাবে জে, সাবমেটাসেন্ট্রিক এটা হয়ে যাবে এল, আর মেটাসেন্ট্রিক এটা হয়ে যাবে ভি। তো আশা করি এটা তোমরা মিলিয়েছো, এই মেলানোর পরে যেটা সঠিক উত্তর সেটা হবে। তো এই অনুযায়ী অপশন কোনটা হচ্ছে, অপশন বি হচ্ছে সঠিক। অপশন বিতে সেটাই সঠিক হচ্ছে, অপশন 1-এর সাথে বি, আচ্ছা 2-এর সাথে এ, না 2-এর সাথে এ তো হচ্ছে না, অপশন সি বি তো হচ্ছে না, এখানে অপশন কোনটা হচ্ছে, এখানে দেখো 1-এর সাথে আসবে রোমান, 1-এর সাথে আসবে বি, একমাত্র অপশন বিতেই রয়েছে, অপশন বি হবে সঠিক উত্তর। বেশ, 19-এর দাগের প্রশ্ন বলছে নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি অ্যাসারশন, অন্যটি কারণ, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। বিবৃতি এতে, অর্থাৎ এতে অ্যাসারশনে কি বলছে, বলছে স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক এবং পুরুষ পাখি হোমোগ্যামেটিক হয়, একদম সঠিক। কারণ বলছে স্ত্রী পাখির সেক্স ক্রোমোজোম ZW এবং পুরুষ পাখির ZZ। এটা নিয়ে তো আমরা অলরেডি ক্লাসে একদম বারবার বলেছিলাম যে পাখিদের লিঙ্গ নির্ধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, একদম অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট 20 দাগের প্রশ্ন, সন্ধ্যামালতী উদ্ভিদে লাল এবং সাদা ফুলযুক্ত জনিত্রের সংকরণে গোলাপি ফুলযুক্ত সংকর উদ্ভিদের উৎপত্তি নির্দেশ করে কোন ঘটনাকে, অত্যন্ত সোজা প্রশ্ন, অপশন এ হবে সঠিক উত্তর, অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট 21 দাগের প্রশ্নে আসি। 21 দাগের প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোন প্রভাবটি হার্ডি-উইনবার্গ মূল নীতিকে প্রভাবিত করে না? অপশন এ জিন প্রভাব, অপশন বি পরিব্যক্তি, অপশন সি স্থানান্তর গমন, অপশন রিক্যাপিচুলেশন। তো অবশ্যই অপশন ডি হবে সঠিক উত্তর, রিক্যাপিচুলেশন। বাকিগুলো সবই কিন্তু হার্ডি-উইনবার্গ নীতিকে প্রভাবিত করে। নেক্সট 22 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন বিকল্পটি পলিজেনিক বংশগতির উদাহরণ নয়? মানুষের গায়ের চর্মের রোগ, গমের দানার রং, মানুষের দেহের উচ্চতা, এবিও ব্লাড গ্রুপ। তো আমরা অলরেডি জানি যে এবিও ব্লাড গ্রুপ হচ্ছে মাল্টিপল অ্যালিল, সেই জন্য অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 23 দাগের প্রশ্নে আসি। 23 দাগের প্রশ্নে আসার আগে তোমাদের একটা আনসিনের মতো পড়তে হবে। তো আশা করি তোমরা এই অংশটা পড়েছো, তো পড়ার পরে তোমরা ওখানে অ্যান্সার করেছো। এবং এটা পুরোটাই হচ্ছে গ্রিফিথের এক্সপেরিমেন্ট। তো দেখো প্রশ্ন আসা যাক এবার। প্রশ্নে প্রথম 23 দাগের প্রশ্নটা বলছে উপরোক্ত পরীক্ষায় কোন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা হয়? অপশন এ ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন, অপশন বি ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, অপশন সি ব্যাকটেরিয়াল কনজুগেশন, অপশন ডি ব্যাকটেরিয়াল ট্রান্সফিকশন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। তার কারণ আমরা জানি গ্রিফিথের পরীক্ষাটাই হচ্ছে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনের উপর, তাই না? ট্রান্সডাকশন তো হার্টসেচেস। 24 দাগের প্রশ্ন, বিখ্যাত এই পরীক্ষায় গ্রিফিথ কোন ব্যাকটেরিয়া ব্যবহার করেন? তো আমরা জানি এই পরীক্ষায় ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া ব্যবহার করেছিলেন, অপশন এ হচ্ছে সঠিক। 25 দাগের প্রশ্নে আসি। HK3S সম্পর্কে কোন উক্তিটি ভুল? অপশনে তাপের এস অমসৃণ প্রকৃতির। না, একদমই না, এটাই সঠিক। তার কারণ এস মিনস কি, এস মানে ছিল স্মুথ আর আর মানে ছিল রাফ। আর হচ্ছে অমসৃণ, এস হচ্ছে স্মুথ অর্থাৎ মসৃণ, তো সেই জন্য এটা ভুল। 26 দাগের প্রশ্নে বলেছে হিট কিলিং S3 অর্থাৎ যদি গরমে তাপেমৃত S3-র সাথে যদি R2 একত্রে ইনজেক্ট করা হয়, এই দুটি মারা যায় কেন? এই দুটি কেন মারা যাচ্ছে? তার কারণ হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক, অ্যাভিরুলেন্ট যেটা R2 সেটা টাইপ S3-তে রূপান্তরিত হয়ে যাচ্ছিল, সেটাই তো ট্রান্সফরমেশনকে নির্দেশ করছে, তাই না? গ্রিফিথের এক্সপেরিমেন্টের একদম ফোর্থ স্টেজটা ভালো করে ভাবো। 27 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে ইকোলাইয়ের প্রতিলিপিকরণ সম্পর্কে নিচে দেওয়া কোন বিবৃতিটি সঠিক? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন এ বলছে ডিএনএ নির্ভরশীল ডিএনএ পলিমারেজ অনুঘটিত করে 5 প্রাইম টু 3 প্রাইম। অবশ্যই অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট
28 দাগের প্রশ্ন, যে প্রোটিনটি ডিএনএ রেপ্লিকেশনের সময় খুলে যাওয়া একতন্ত্রী ডিএনএকে পুনরায় জুড়ে যেতে বাধা দেয় এবং একটি স্থায়ী রেপ্লিকেশন ফর্ক গঠনে সাহায্য করে, তা হলো অপশন সি হচ্ছে সঠিক, এসএসবি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এবং এটাই কি করে, দুটো তন্ত্রীকে একত্রে আসতে বাধা দেয়। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। 29 দাগের প্রশ্ন হচ্ছে, নিচের বাক্য দুটি সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন। তাকে বলেছে আরএনএ ভাইরাসের জেনেটিক আরএনএ বর্তমান, অবশ্যই সঠিক। এমআরএনএ হলো একটি নন জেনেটিক আরএনএ, এটাও সঠিক। অপশন এ হবে সঠিক উত্তর, উভয়ই সত্য। বেশ, এবার 30 নম্বর প্রশ্নে আসি। 30 নম্বর প্রশ্ন বলছে, ইকোলাইতে, দেখো ল্যাক অপেরন থেকে প্রশ্ন আসবে বলেছিলাম, এসছে। ল্যাক অপেরন থেকে কি প্রশ্ন এসছে বলেছে, ইকোলাইতে ল্যাক অপেরন সক্রিয় হয় যখন অপশনে ল্যাকটোজ উপস্থিত থাকে এবং রিপ্রেসারের সাথে যুক্ত হয়। অবশ্যই অপশন এ হবে সঠিক উত্তর, কারণ ল্যাকটোজ উপস্থিত থেকে যখন রিপ্রেসারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, তখন প্রোমোটার এবং অপারেটার পুরো উভয়ই ফাঁকা হয়ে যাচ্ছে, তার ফলে প্রোমোটারে আরএনএ পলিমারেজ 3 গিয়ে যুক্ত হতে পারছে। আর যদি রিপ্রেসার ল্যাকটোজের সাথে যুক্ত না হয় তাহলে কি হবে, তাহলে সে তো গিয়ে প্রোমোটারে গিয়ে অপারেটারে গিয়ে যুক্ত হয়ে যাবে, তার ফলে প্রোমোটারে গিয়ে আর আরএনএ পলিমারেজ বসতে পারবে না। সেই জন্য অপশনই হবে সঠিক উত্তর। বেশ, 31 দাগের প্রশ্নে আসি। 31 দাগের প্রশ্ন হচ্ছে, ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট দ্বৈত উদ্দেশ্য পালন করে। উদ্দেশ্যগুলি হলো, অপশন এ সাবস্ট্রেট হিসেবে কাজ করে, অপশন বি উৎসেচক হিসেবে কাজ করে, অপশন সি পলিমারাইজেশনের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে, অপশন ডি বিক্রিয়ার গতি কমিয়ে দেয়। দেখো এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন এবং এই প্রশ্নটাই তোমাদের অনেকের মনে কনফিউশন জাগিয়েছে যে সঠিক উত্তর কি হবে। তো আমি এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি বলছি না, তোমরা আমাকে কমেন্ট করে জানাও কে কে এই প্রশ্নের উত্তরটা সঠিক বুঝতে পারছো না, কারণ তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কার কার এই প্রশ্নটা আটকেছে এবং তারপর আমি কমেন্টেই এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে, বেশ। 32 দাগের প্রশ্নটা বলেছে, ডিএনএ এবং হিস্টোনের মোট বৈদ্যুতিক চার্জ হলো, অপশন এ দুটোই ধনাত্মক, অপশন বি দুটোই ঋণাত্মক, অপশন সি প্রথমটি ধনাত্মক প্রথমটি ঋণাত্মক পরেরটি ধনাত্মক, অপশন ডি শূন্য। তো ডিএনএ এবং হিস্টোনের মোট বৈদ্যুতিক চার্জ, অবশ্যই ডিএনএ অলওয়েজ ঋণাত্মক আর হিস্টোন অলওয়েজ ধনাত্মক, সঠিক উত্তর হবে অপশন সি, প্রথমটি ঋণাত্মক পরেরটি ধনাত্মক, অপশন সি ইজ কারেক্ট। বেশ, তারপরে 33 দাগের প্রশ্ন, বিবর্তনের জীবাশ্ম সম্পর্কিত প্রমাণগুলির নিম্নলিখিত কোন বিষয়টি সূচিত করে, অপশন এ ভ্রূণের বৃদ্ধি, অপশন বি সমসমস্ত অঙ্গ, অপশন সি জীবাশ্ম, অপশন ডি সমবৃত্তীয় অঙ্গ। তো সঠিক উত্তর হবে অপশন বি সমসমস্ত অঙ্গ। বেশ, 34 দাগের প্রশ্ন, এখানেও স্তম্ভ মেলাতে দিয়েছে এবং এটা হচ্ছে একদম অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারের প্রশ্ন। তো দেখো এখানে স্তম্ভ যদি মেলানো হয় কি হবে না, শাখা আকর্ষ ফণিমনসা শাখা আকর্ষ, এটা হয়ে যাবে তোমার ফণিমনসার পর্ণকাণ্ড ঝুমকলতার শাখা আকর্ষ, এটা কার সাথে যাবে না, ফণিমনসার, এখানে দেখো আর্কিওপটেরিক্স, এটা হচ্ছে তো সরীসৃপ এবং স্তন্যপায়ীর কানেক্টিং লিঙ্ক, স্ফেনোডন লিমুলাস এগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরো এখানে অপশনগুলো একটু ভালো করে দেখা যাক। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন রয়েছে, যাই হোক আমি পাঁচেরটা দেখিনি। তো দেখো এখানে অপশনগুলো একটু ভালো করে লক্ষ্য করো, ফণিমনসার পর্ণকাণ্ড ঝুমকলতার আকর্ষ শাখা আকর্ষ এগুলো হয়ে যাবে সমসমস্ত, আর্কিওপটেরিক্স এটা হয়ে যাবে মিসিং লিঙ্ক, স্ফেনোডন লিমুলাস হয়ে যাবে জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে, আচ্ছা এখানে আর্কিওপটেরিক্সের যে লিঙ্কটা হচ্ছে এটা সরীসৃপ ও স্তন্যপায়ী হবে না, আর্কিওপটেরিক্স এটা হয়ে যাবে সরীসৃপ এবং পক্ষী। ঠিক আছে, আর যেটা অপশন একদম 5-এর এই দিকে রয়েছে সেটা চলে আসবে সরীসৃপ এবং স্তন্যপায়ী। ফণিমনসার পর্ণকাণ্ড ঝুমকলতার আকর্ষ এটা হবে, এটা বললাম সমস্ত, আর্কিওপটেরিক্স হচ্ছে তোমার হলো, স্ফেনোডন লিমুলাস হচ্ছে জীবন্ত জীবাশ্ম, আর পতঙ্গের ডানা বাদুড়ের ডানা এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। এবং 5-এর জায়গায় যেটা ছিল সেটা হয়ে যাচ্ছে তোমার একদম এই সরীসৃপ এবং স্তন্যপায়ীর কানেক্টিং লিঙ্ক, অর্থাৎ 5-এর সাথে চলে আসবে এ। তাহলে 5-এর সাথে এ কোন কোন অপশানে আছে, অপশন সি হয়ে যাবে সঠিক, অপশন সি।
নেক্সট 35 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে নিম্নলিখিত কোন আইসোটোপটি 3,50,000 বছর পর্যন্ত জীবাশ্মের বয়স নির্ধারণ করতে পারে? অপশন এ আছে U328, U238, অপশন বি আছে C14, অপশন সি আছে H3, অপশন ডি আছে PB206। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, PB206। C14 অ্যাকচুয়ালি 50,000 থেকে 60,000 বছর পর্যন্ত বয়স নির্ধারণ করতে পারে। তো তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যেটা আমি বললাম যে প্রশ্নটার উত্তর তোমরা করেছো কি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও।